তো আমরা ফেরত এলাম আবার। তো কৃষ্ণের জন্মস্থান থেকে ফেরত আসার সময় ভাবলাম একটু চাই খাওয়া যাক। আদা দিয়ে বানানো র চাটা আমি আর গুনগুন এই শীতের সকালে খুব উপভোগ করলাম। ওখানে দিদি আর পুপ্পু চলে এসেছিলো। তারপরে আমরা গিয়ে বসলাম যথারীতি বাসে, এবং সেই অজানা চেনা গলি দিয়ে আমাদের আবার নিয়ে চললো বাসটি। আমরা গিয়ে পৌঁছালাম আমাদের হোটেলে, যেখানে আমাদেরকে বৃন্দাবনে রাখা হয়েছিল। তো হোটেলটা ছিল খুবই বড় একটা জায়গা জুড়ে, স্পেসটা খুব সুন্দর ছিল এবং বড় ছিল, এবং তার সঙ্গে এখানে বাদরেরও উৎপাত ছিল। তবে জিনিসটা দেখতে খুব মজাদার লাগছিল, কারণ অনেকগুলো বাদর এসে এখানে বসেছিল তখন। তারপর যথারীতি আমরা আমাদের রুম পেলাম, এবং আমরা আমাদের রুমটা দেখলাম যে মোটামুটি ঠিকই ছিল। তবে এসি ছিল এগুলো কিছু কাজ করছিল না, ঠান্ডার মধ্যে দরকারও ছিল না। তারপরে লাঞ্চ খেয়ে আমরা বিকেলে আবার বেরিয়ে পড়লাম বৃন্দাবন ভ্রমণে। প্রথমেই আমরা গিয়ে নামলাম কাঁচ মন্দিরে, যেখানে মন্দিরটা তৈরি ছিল কাঁচ দিয়ে। এটা আমাদের হোটেল থেকে বেশি একটা দূরে ছিল না। শ্রীকৃষ্ণ প্রণামী রামধাম, এই মন্দিরটির বিশেষত্ব ছিল যে মন্দিরটার অনেকগুলি অংশই তৈরি হয়েছিল কাঁচ দিয়ে। কৃষ্ণ এক আঙ্গুলে পর্বত তুলে মথুরাবাসীকে বাঁচিয়েছিল, তার দৃশ্যটি এখানে ছিল। সমস্তটা কাঁচ দিয়ে তৈরি হয়, মন্দিরটা ঝলমল করছিল। এরপর আমরা চলে গেলাম মন্দিরের পাশে একটি গুহা তৈরি করা হয়েছিল, যেখানে কৃষ্ণের ছোটবেলার নানান কীর্তিগুলো সুন্দর করে তুলে ধরা হয়েছিল। এরকম অনেকগুলো কীর্তি দেখার পর আমরা বেরিয়ে এসে বসে পড়লাম আমাদের টোটোতে। তারপরে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল প্রেম মন্দিরে, যেখানে যেতে গিয়ে দেখলাম যে রাস্তা খুবই খারাপ, এমনকি আমাদের টোটো থেকে নেমে যেতে হয়েছিল, হেঁটে একটা খাল পেরোতে হলো। তো টোটো সেপারে গিয়ে আমাদেরকে আবার তুললো। এই জিনিসটা আমাদের খুব খারাপ লেগেছিল যে রাস্তাঘাট একদমই খারাপ। যখন প্রেম মন্দিরে গিয়ে পৌঁছালাম মনটা ভরে গেল। মন্দিরটা রাত্রেবেলা সব থেকে বেশি সুন্দর লাগে। এর ডিফারেন্ট 5 রকমের রং হয়, যেটা খুবই 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 সুন্দর লাগছিল। তো মন্দির দেখতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়ে যায় যে আমি আর গুনগুন এবং দিদি আর জামাইবাবু আলাদা হয়ে গিয়েছিল। আমরা কেউ কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তো পরে অনেক কষ্টে ফোনও সেখানে লাগছিল না। ফোন করে বলে যে আমরা বাইরে গিয়ে দাঁড়াই। পরে দিদিরা সেখানে আসে। তো এখানে নিয়ম আছে যে এখানে নাকি মোবাইল ক্যামেরা কিছুই নিয়ে ঢোকা যাবে না, কিন্তু দেখুন সবাই এখানে দেখলাম যে পুলিশও কিছু বলছে না, সবাই যে যার মোবাইল ক্যামেরা নিয়ে ঢুকে সেখানে ছবি তুলছে, ভিডিও করছে, সব কিছুই করছে। কিন্তু বাইরে মাইকে বারবার অনুরোধ করছিল যে এগুলো করা যাবে না। এটা দেখে আমি খুব অবাক হলাম। এই যে আমরা এখন বাইরে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা নিজের কিউ মেম্বারদের পাচ্ছি না, কাউকে পাচ্ছি না। আমরা এখন আলাদা হয়ে গেছে, এবার তাদের মধ্যেও একজন হারিয়ে গেছে। ভিড় থেকে দিদি আলাদা হয়ে গেছে, জামাই আলাদা হয়ে গেছে, সবাই আলাদা হয়ে গেছে। আমরা এখান থেকে ফোন করছি অন্তত 20-30 বার, কিন্তু কাউকে পাচ্ছি না। তো এখানে এই সমস্যাটা থাকে যে এত ভিড়ের মধ্যে হারিয়ে ফেলার। তো আমি চাইবো আপনারা যদি যান তাহলে এই দিকে একটু লক্ষ্য রাখবেন যেন কেউ হারিয়ে না যায়। অনেকক্ষণ পর আবার তাহলে আমি দিদি আর জামাইবাবুদের ফেরত পেলাম। তো এরপরে আমরা আবার আমাদের নতুন গন্তব্যস্থলের দিকে চললাম। আরও কিছু ইনফরমেশান যেগুলো দেওয়ার ছিল সেগুলো হলো যে আমরা যে সমস্ত মন্দিরে গেছিলাম সব মন্দিরেই জুতো নট অ্যালাউড, অর্থাৎ জুতো পরে যাওয়া যাবে না। সেই জন্য আমরা সবাই জুতো গাড়িতে রেখে গিয়েছিলাম, এবং খালি পায়ে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হেঁটে সব মন্দিরগুলো দেখছিলাম। তাতে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর যখন আমরা এবার যে মন্দিরটাতে যাচ্ছিলাম সেটার নাম ছিল বাঁকে বিহারী মন্দির। তো এখানে ঠাকুরের প্রসাদ ও বিভিন্ন দোকান ছিল। আসার সময় আমরা প্রসাদও কিনেছিলাম। তো আমরা যখন এই মন্দিরটা 8:30 পর্যন্ত খোলা থাকে, যেহেতু টাইম হয়ে এসেছিলো তাই আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখে বুঝতে পারছো কতটা ভিড় ছিল, কিন্তু প্রতিমার ছবি তোলা বারণ ছিল। আবার বাইরে বেরিয়ে এসে যথারীতি ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা আবার চা দোকানে বসলাম এবং চা খেলাম, এবং তারপরে আবার টোটো করে ফেরত চললাম আমাদের হোটেলের দিকে। চলে এসেছি আমাদের গেস্ট হাউস। ভালো ঘিরে দিয়েছে, গেটও আছে।
বান্দর কাহা গয়া? ওটাই আমি ভাবছি, রাত্রিবেলা বাদর দেখা যায় না, বাদুর দেখা যায়। এসে ইয়েতে আমাদের এখন পেঁয়াজি আর চা, এটা হচ্ছে টিফিন। আজকের মতো এই পর্যন্ত। কালকে আমরা যাব বৃন্দাবন।